আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকেনস্টাইন সি ইউনিট অ্যাডমিশন কোর্স। সো তোমরা যারা অলরেডি স্কুলে অথবা কলেজে ফাইন্যান্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়ে আসছো, তারা অবশ্যই অর্থায়ন সম্পর্কে ভালোই ধারণা রাখো। অর্থায়ন হচ্ছে বেসিক্যালি নগদ অর্থের পরিকল্পনা, সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ এবং এই যে বিনিয়োগ করা অথবা যে সংরক্ষিত অর্থের যে নিয়ন্ত্রণ, এ সকল কর্মকাণ্ডের সমষ্টি হচ্ছে কি অর্থায়ন। সো আজকের চ্যাপ্টারটা হবে অর্থায়ন ভিত্তিক। সো আর দেরি না করে চলো শুরু করি। সো ফার্স্টে যেটা আসে যে অর্থায়ন বা অর্থায়নের কার্যাবলী। ওকে, সো ফার্স্টে যেটা আসে যে ফাইন্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে অর্থায়ন বা অর্থসংস্থান। ফাইন্যান্স ফার্স্ট পেপার, ফাইন্যান্স সেকেন্ড পেপারটা আসলে আমরা ফাইন্যান্স সেকেন্ড পেপার বলে থাকি, বাট এটা হচ্ছে কি ইন্স্যুরেন্স অ্যান্ড ব্যাংকিং অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, অর্থায়ন হলো নগদ অর্থের পরিকল্পনা, নগদ অর্থের পরিকল্পনা, এর সংগ্রহ, তার ব্যবহার বা বিনিয়োগ, তার সংরক্ষণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত আর্থিক কর্মকাণ্ডের সমষ্টি। সো ব্যবসায়ী তহবিল সংগ্রহের কাজে অর্থ সংগ্রহের কার্যাবলীর দায়িত্বে নিয়োজিত যে ব্যক্তিটা থাকে, যে অর্থ সংগ্রহ করে বা নিয়ন্ত্রণ করে বা পরিকল্পনা করে, তাকে বলা হয় আর্থিক ব্যবস্থাপক বা ফাইন্যান্সিয়াল ম্যানেজার। ওকে, তো এটা হচ্ছে এমসিকিউ গুলাতে বেশি একটা ইম্পর্টেন্ট। সো আর্থিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা আর্থিক ব্যবস্থাপনা একটি কোম্পানির সীমিত আর্থিক সম্পদ সমূহকে, একটা কোম্পানিতে কখনোই আনলিমিটেড রিসোর্স থাকে না বা আনলিমিটেড আর্থিক সম্পত্তি থাকে না, অবশ্যই একটা লিমিটেড অর্থ সম্পত্তি থাকে। এই লিমিটেড সম্পত্তিগুলোকে বিকল্প ব্যবহারের মধ্যে বন্টন করে দেওয়ার সাথে সম্পর্কিত। মানে আর্থিক ব্যবস্থাপনা হচ্ছে কি একটা কোম্পানিতে যেটুকু রিসোর্স আছে বা যেটুকু সম্পত্তি আছে, তা হচ্ছে কি বিভিন্ন সোর্সে বা বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করার মাধ্যমে অর্থ উপার্জনের যে তাগিদ বা উদ্যোগ, সেটাই কি ব্যবস্থাপনা, মানে আর্থিক ব্যবস্থাপনা। আচ্ছা, এবার আসি অর্থায়নের কার্যাবলী। সো অর্থায়নের কার্যাবলী বা অর্থায়নের কাজগুলো আসলে অর্থায়নের থ্রুতে আসলে কি করে থাকে, এই অর্থায়নটা কেন পড়ে থাকে বা অর্থায়নের কাজটাই বা কি হয়ে থাকে। তো ফার্স্টে যে জিনিসটা আসে সেটা হচ্ছে তহবিল সংগ্রহ। সো বেসিক্যালি তুমি যখন কোথাও ইনভেস্ট করবা বা বিনিয়োগ করবা, অথবা তুমি যদি কোনো একটা সরঞ্জাম কিনো বা জমি কিনো বা একটা কারখানা প্রতিস্থাপন করো, বা যে কোনো একটা বিনিয়োগ প্রকল্পের জন্য তো ফার্স্ট যে জিনিসটা করতে হবে, স্বাভাবিক তোমার অর্থ প্রয়োজন বা টাকার প্রয়োজন। এই ফার্স্টেই কাজটা যেটা আসে সেটা কি তহবিল সংগ্রহ বা রেজিং অফ ফান্ড। তো তোমার অর্থায়নের কার্যাবলী, তোমার কোশ্চেনে কেমন কোশ্চেন থাকতে পারে যে নিচের কোনটি অর্থায়নের কার্যাবলীর মধ্যে পড়ে। সো একটা অপশন হতে পারে কি তহবিল সংগ্রহ। তারপর আসে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। মূলধন বাজেটিং সিদ্ধান্ত হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী প্রকল্প বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প বিবেচনায় এই মূলধন বাজেটিং সিদ্ধান্তটা গ্রহণ করা হয়। মূলধন বাজেটিং সিদ্ধান্ত ধরো হচ্ছে তুমি একটা নতুন মেশিন কিনবা, নতুন মেশিন কেনার জন্য তোমার অনেক টাকা প্রয়োজন, তুমি কোন সোর্স থেকে এতগুলো টাকা আনবা, এই সকল জিনিসগুলা পরিকল্পনা বা চিন্তাভাবনা করা হয় এই মূলধন বাজেটিংয়ের থ্রুতে বা এই অর্থায়নের থ্রুতে। ওকে, আচ্ছা, এবার আসি যেহেতু এটা দীর্ঘমেয়াদী বা মূলধন বাজেটিং যেহেতু বললাম এটা দীর্ঘমেয়াদী, অর্থাৎ স্বল্পমেয়াদী একটা হবে স্বল্পমেয়াদী, যেটা হচ্ছে টুকটাক ইনভেস্টমেন্ট বা ছোটোখাটো খরচের জন্য যে অর্থায়নটা করা হয়ে থাকে, সেটা কি স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থার মধ্যে পড়ে। মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট। সো এটা একটু মাথায় রেখো ইংলিশ টার্মটা, যে কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট। ধরো তোমার মজুদ পণ্য ব্যবস্থাপনা, নগদ অর্থ ব্যবস্থাপনা, দেনাদার ব্যবস্থাপনা, পাওনাদার ব্যবস্থাপনা, এই সকল টুকটাক কাজের জন্য। ধরো তোমার কাছে হচ্ছে তোমার দোকানে কেনা বেচা ভালো, তোমার দোকানে হচ্ছে অনেক মানুষ প্রোডাক্ট কিনতে আসে, কিন্তু দেখা গেছে তোমার ক্যাশ টাকা কম, তুমি অনেক 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 বেশি টাকা কি করে ফেলছো, ইনভেস্ট করে ফেলছো বিভিন্ন জায়গায়। এখন তোমার যেহেতু ক্যাশ টাকা কম, তুমি হচ্ছে কি করতে পারতেছো না, মজুদ পণ্য কিনতে পারতেছো না, মানে তোমার হচ্ছে প্রোডাক্ট কিনতে পারতেছো না। তুমি প্রোডাক্ট কিনলে তারপর বিক্রি করতে পারবে, রাইট? সো এই যে কিনতে পারতেছো না, সেটার জন্য যে এই যে মজুদ পণ্য যে ব্যবস্থাপনা করতে হবে, তার জন্য তোমার কি লাগবে, অর্থায়ন প্রয়োজন হবে। মানে মজুদ পণ্য ব্যবস্থাপনা করার জন্য তোমার টাকা পয়সার প্রয়োজন হবে, আর টাকা পয়সাটা কিসের থ্রুতে করতে পারবে, অর্থায়নের মাধ্যমে করতে পারবে। আচ্ছা, এবার আসি অর্থায়ন ব্যবস্থাপকীয় কার্যাবলী। সো অর্থায়নের ব্যবস্থাপকীয় কার্যাবলী আমরা যেটা এখানে পড়েছি, যে আর্থিক ব্যবস্থাপনা বা অর্থায়ন ব্যবস্থাপনা ম্যানেজারিয়াল কাজে আমরা কি অর্থায়নের ব্যবহার করে থাকি, মানে ফাংশনস অফ ম্যানেজারিয়াল এটার মধ্যে পড়ে। সো আরেকটা ব্যাপার আসে যে তহবিল বন্টন। তো তহবিল বন্টন মানে কি বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করার জন্য। সো ধরো তুমি হচ্ছে তহবিল
বিভিন্ন সোর্স থেকে টাকা কালেক্ট করছো, বিভিন্ন সোর্স থেকে টাকা কালেক্ট করে তোমার কাছে রেখে দিবা না, রাইট? এখন তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করবা, কোন সোর্সে বিনিয়োগ করবা, যেই সোর্সে বিনিয়োগ করে তুমি সবচেয়ে বেশি লাভবান হবা, সেই সোর্সটা সিলেক্ট করে দিবে এই অর্থায়ন বা ফাইন্যান্স। এই ফাইন্যান্সিং যে প্রক্রিয়া, বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করার মাধ্যমে তুমি কি তহবিলটা বন্টন করতে পারবা সবচেয়ে সুইটেবল প্লেসে। আচ্ছা, সো এখানে হচ্ছে যে কার্যাবলীর মধ্যে যদি আর একটা জিনিস দেখি, যে ফার্স্টে যে একটা যেটা ইনভেস্টমেন্ট ডিসিশনের জন্য অর্থায়নের যে কাজটা করে থাকে, অর্থায়ন যে কাজটা করে থাকে, ফার্স্টে যেটা আসে কি আর্থিক ব্যবস্থাপকের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে বিবেচিত হয়। এই যে ইনভেস্টমেন্ট ডিসিশনের জন্য অর্থায়ন কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ডিসিশন হয়ে থাকে। সো আরেকটা ব্যাপার আসে যে কোন কোন প্রকল্প বা সম্পত্তিতে বিনিয়োগ করলে কোম্পানির উদ্দেশ্য সুবিধা হবে তা নির্ধারণ করাই কি বিনিয়োগ সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্ত। সো বিনিয়োগ সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্ত আমরা এর আগে পড়েছিলাম যে তহবিল বন্টন কিসের কার্যাবলী? অর্থায়নের কার্যাবলী। তো তহবিল বন্টন মানে কি? কোথাও বিনিয়োগ করলেই তো তোমার তহবিলটা বন্টন হবে। তুমি যে তহবিলটা কালেক্ট করছো বা যে টাকাটা কালেক্ট করছো সেটা কোথাও না কোথাও তো ইনভেস্ট করতে হবে। সো এই যে কোথাও না কোথাও ইনভেস্ট করবা, এটাই কি বিনিয়োগ সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্তের মধ্যে পড়ে। তো এই বিনিয়োগ সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্ত হচ্ছে একজন আর্থিক ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ওকে, সো এই বিনিয়োগ সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্তের মাধ্যমে তারা কি করে থাকে যে কোন কোন প্রকল্পে বা সম্পত্তিতে বিনিয়োগ করলে কোম্পানি সবচেয়ে বেশি টাকা অর্জন করবে সেটাই বিবেচনা করা হয়। আবার হতে পারে প্রকল্পটা কোথায় ইনভেস্ট করবে, সেটা হইতে পারে স্বল্প মেয়াদী, না হলে কি হতে পারে দীর্ঘমেয়াদী। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে যে বিনিয়োগ সিদ্ধান্তকে কি দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে মূলধন বাজেটিং, আর একটা হচ্ছে চলতি মূলধন বাজেটিং ব্যবস্থাপনা। আমরা একটু আগে বলেছিলাম যে দীর্ঘমেয়াদী হলে সেটা কি হবে মূলধন বাজেটিং, স্বল্পমেয়াদী হলে সেটা চলতি মূলধন ব্যবস্থাপনা হয়ে থাকবে। সো এটা সম্পর্কে আমরা বিস্তারিত যদি দেখি যে মূলধন বাজেটিং, সো মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং। সো মূলধন বাজেটিং হচ্ছে আর্থিক ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তার হাতে থাকা তহবিলের কত অংশ দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগ করতে হবে তার মানে সেটা দক্ষতার সাথে। সো এই মূলধন বাজেটিংয়ে তো তোমার মনে করো যে পরিমাণ টাকা তুমি তহবিল তুমি সংগ্রহ করছো, এই পুরো টাকাটা যদি তুমি দীর্ঘমেয়াদীতে ইনভেস্ট করে দাও বা একটা বড় সম্পত্তিতে ইনভেস্ট করে দাও, তাহলে কি হবে যে তোমার যে টুকটাক খরচগুলো আছে, ধরো তোমার দোকানে হঠাৎ ইমার্জেন্সি কিছু প্রোডাক্ট আনতে হবে, কারণ যারা হচ্ছে বায়ার বা যারা হচ্ছে তোমার থেকে কিনবে বা ক্রেতা, তারা হচ্ছে অপেক্ষা করতেছে। ধরো এখন তাদেরকে তোমার ইনস্ট্যান্টলি প্রোডাক্টটা দেওয়ার জন্য তোমার কিছু প্রোডাক্ট কিনতে হবে। এই প্রোডাক্ট কেনার জন্য যদি তুমি তোমার কাছে টাকা না রাখো, এই প্রোডাক্ট যদি তুমি আবার রিস্টক করার জন্য তোমার কাছে যদি টাকা পয়সা না রাখো, তাহলে কি একটা তারল্য সংকটে ভুগবা তুমি। সো এই ধরনের সমস্যা যদি না হয়, তাহলে কি এই মূলধন বাজেটিংটা কি খুব গুরুত্বের সাথে করা হয়ে থাকে, যে কি দক্ষতার সাথে যে তোমার টোটাল অ্যামাউন্টের কতটুকু অর্থ তুমি দীর্ঘমেয়াদীতে বিনিয়োগ করবা। আরেকটা আসে যে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে ভবিষ্যতে বেশ কয়েক বছর ধরে প্রত্যাশিত নগদ প্রবাহ বা আয়ের আগমন। মনে হয় তুমি একটা বড় প্রকল্পে যখন তুমি ইনভেস্ট করবা, তখন কি একটা লম্বা সময়ের জন্যই তুমি ইনভেস্ট করবা, রাইট? সো এই লম্বা সময় ধরে যদি কি একটা প্রত্যাশিত নগদ প্রবাহ বা আয়ের আগমন ঘটে, সেটা মাথায় রেখে কি মূলধন বাজেটিংটা করা হয়ে থাকে। আচ্ছা, মূলধন বাজেটিংটা কিসের সাথে জড়িত? স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের স্রোতে। মনে করো তুমি একটা মেশিন কিনবা কোম্পানির জন্য, তুমি যদি একটা বড় মেশিন কিনো, তাহলে কি হবে মেশিন থেকে তুমি আগামী 5 বছর পর্যন্ত বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানাতে পারবা। তুমি যদি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানাইতে পারো, তুমি যদি পরে ওগুলো সেল করতে পারো, তোমার কি 5 বছর পর্যন্ত তোমার কোম্পানিতে কি আসবে নগদ অর্থের আগমন ঘটবে। আচ্ছা, স্থায়ী সম্পদের উদাহরণ কি হতে পারে? মেশিনারি, ট্রাক বা প্ল্যান্ট। মূলধন বাজেটিং একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত আমরা পড়েছি। সো মূলধন বাজেটিংটা কখন করা হয়, এই ধরনের ইনিশিয়েটিভ কখন না হয়? বেসিক্যালি ব্যবসা সম্প্রসারণে। ধরো তুমি তোমার ব্যবসায় পরিধিটা বড় করতে চাচ্ছ, বা ডিজিটালাইজেশন করতে চাচ্ছ, বা পুরাতন স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন, মানে আগের যে মেশিনটা আছে ওটা ফেলে দিয়ে একটা নতুন মেশিন কেনার প্ল্যান করতে পারো, তাহলে কি তোমার প্রোডাক্ট বানানোর ক্ষমতা আরও বাড়বে। সো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সো মূলধন বাজেটিং এর অপর নাম কি হতে পারে? প্রজেক্ট অ্যানালাইসিস। ওকে, সো প্রকল্পসমূহ মূল্যায়ন করে সবচেয়ে লাভজনক প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্তটাই কি মূলধন বাজেটিং। ওকে, এবার আসি চলতি মূলধন ব্যবস্থাপনা। তো চলতি মূলধন ব্যবস্থাপনা হচ্ছে কি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিনিয়োগ করাও কি কখনো ব্যবসার জন্য ভালো না। আমি তোমাকে একটু আগে বুঝাইছি, তুমি যদি পুরো টাকাটা একটা দীর্ঘমেয়াদীতে বিনিয়োগ করে দাও, তাহলে তোমার টুকটাক খরচ চালানোর মতো তোমার কাছে টাকা থাকবে না। তাই
এতে এতে করে ব্যবসায় বিনিয়োগের সুযোগ কম গ্রহণ করতে হবে, বিনিয়োগের সুযোগ কম গ্রহণ করতে পারে যে তোমার একটা বড় মুনাফা অর্জনের একটা ধরো একটা প্রকল্প আছে যেটাতে তোমার অনেক বেশি টাকা অর্জনের সম্ভাবনা আছে, স্টিল তুমি কি চাইলেও পুরো টাকাটা ইনভেস্ট করতে পারবা না, কারণ তোমার হাতে কিছু টাকা রাখতে হবে। সো ফলে মুনাফা অর্জন ক্ষমতা কমে যায়, রাইট? আচ্ছা, সো আবার চলতি মূলধন কম বিনিয়োগ করলে তারল্য ঝুঁকি বেড়ে যায়, চলতি দেনা পরিশোধে অসুবিধা হয়। তুমি যদি সব টাকা বিনিয়োগ করে দাও তাহলে মনে করো তোমার কাছে একজন পাওনাদার আসলো, সে তোমার কাছ থেকে টাকা পায়, তুমি তাকে কি করতে পারবে না, তার পাওনা টাকাটা পরিশোধ করতে পারবে না, কারণ তোমার হাতে কি নেই, ক্যাশ টাকা নেই। সেখানে তারল্য ঝুঁকি থাকবে। তো চলতি মূলধন ব্যবস্থাপনায় জড়িত ব্যবসায়ের দৈনিক কর্মকাণ্ডের খরচাবলী মেটানোর সাথে। সো চলতি মূলধন ব্যবস্থাপনা কি দৈনিক খরচ মেটানোর সাথে জড়িত। সো চলতি মূলধন বের করবা কিভাবে? সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, চলতি সম্পত্তি মাইনাস চলতি দেয়, চলতি সম্পত্তি মাইনাস চলতি দেয় হচ্ছে কি চলতি মূলধন। সো এটা উদাহরণ কি হতে পারে? উদাহরণ হচ্ছে কি বেতন, মানে ধরো বেতন হতে পারে, কর্মচারীর বেতন, এগুলো কি চলতি মূলধন ব্যবস্থাপনার মধ্যে পড়ে। গুরুত্বপূর্ণ চলতি সম্পত্তি সমূহ, চলতি সম্পত্তিগুলো কি কি হতে পারে? নগদ হতে পারে, প্রাপ্য হিসাব হতে পারে, মজুদ পণ্য হিসাব হতে পারে। সো এগুলো তুমি অ্যাকাউন্টিংয়ে পড়ছো, সো ইউ হ্যাভ বেটার আইডিয়া দেন মি। আর হচ্ছে চলতি মূলধনে বিনিয়োগ করতে হবে কাম্য মাত্রায়, মানে চলতি মূলধনে তুমি খুব বেশিও বিনিয়োগ করতে পারবে না, চলতি মূলধনে তুমি খুব বেশিও বিনিয়োগ করতে পারবে না, খুব কমও বিনিয়োগ করতে পারবে না। চলতি মূলধনে তুমি যদি খুব বেশি বিনিয়োগ করে ফেলো তাহলে তোমার হাতে অনেক অনেক বেশি তারল্য চলে আসবে, এটা ঠিক, কিন্তু কি তুমি বড় একটা দীর্ঘমেয়াদী জায়গায় বিনিয়োগ করতে পারলা না। তাহলে তুমি যদি বড় কোনো জায়গায় বিনিয়োগ করতে না পারো তাহলে কি তোমার একটা মানে 5 বছর বা 6 বছরের জন্য একটা স্টেডি ক্যাশ ফ্লো আসবে না, বা একটা নিয়মিত নিয়মিত কি নগদ প্রবাহ আসবে না। আচ্ছা, সো অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত, এবার আসি যদি অর্থ সংক্রান্ত সিদ্ধান্ততে যদি আসি, যে বিনিয়োগ সিদ্ধান্তে আমরা কি করি, যে কোন কোন সম্পদে কত টাকা বিনিয়োগ করব তা নির্ধারণ করে থাকি, দীর্ঘমেয়াদী কতটুকু করব, স্বল্পমেয়াদী কতটুকু করব। আর অর্থ সংক্রান্ত সিদ্ধান্তে এসে ওই সকল বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ কোন কোন উৎস থেকে নেওয়া হবে তা বিবেচনা করা হয়। সো অর্থ সংস্থান মানুষ বলে না কর্মসংস্থান, মানে কোথায় কাজ করবে সেটা বিবেচনা করে, কোথায় বসে কাজ করবে। সো অর্থসংস্থান হচ্ছে কোন কোন সোর্স থেকে বা কোন কোন উৎস থেকে সে টাকা কালেক্ট করবে, কোন কোন উৎস থেকে সে অর্থ জোগাড় করবে, সেটা এই সিদ্ধান্তে গ্রহণ করা হয়। সো অর্থ সংস্থানের প্রধান উৎস কয়টা? 2টা হতে পারে। একটা হতে পারে নিজস্ব মূলধন, মানে নিজের পকেট থেকে দিয়েছে, আরেকটা হতে পারে ঋণকৃত মূলধন, মানে তার বন্ধু থেকে নিতে পারে। ওকে, তো ব্যবসায় 2টি উৎসের যে কোনো একটি থেকে অথবা 2টা থেকে হতে পারে। ধরো তোমার হচ্ছে একটা মেশিন কিনতে ধরো 100 টাকা লাগবে, আর কিছু কাঁচামাল, ঠিক আছে, কিছু কাঁচামাল কিনতে 50 টাকা লাগবে। ওকে, তাহলে তুমি একটা প্রপার ব্যবসা শুরু করতে পারো। এখন তোমার কাছে ধরো আছে 100 টাকা, তুমি বাকি 50 টাকা তোমার ফ্রেন্ড থেকে নিতে পারো। সো এটা হবে কি এদের মিশ্রণ। সো এই 2টার মিশ্রণ দিয়ে কি তুমি অর্থায়ন করতে পারো বা অর্থসংস্থান করতে পারো। তো 2টি উৎসের মিশ্রণে কোনটা কত পার্সেন্ট থাকবে তা নির্ধারণ করাও কি এই সিদ্ধান্তের আওতাভুক্ত হয়ে থাকবে। ধরো তুমি 60% নিজের পকেট থেকে দিলা, 40% কি তোমার বন্ধু থেকে কালেক্ট করে দিলে বা ঋণ করে আনলা। সো মূলধন কাঠামো, দীর্ঘমেয়াদী ঋণ, শেয়ার মূলধন। সো মূলধন কাঠামো ইজ ইকুয়াল টু দীর্ঘমেয়াদী ঋণ আর কি শেয়ার মূলধন। মূলধন কাঠামো হচ্ছে কি যে তোমার মূলধনের মানে অংশগুলো আর কি, ধরো এটা হচ্ছে ধরো 100%, ধরো এটা কি 100%, এই 100%-এর মধ্যে ধরো 60% হচ্ছে কি শেয়ার মূলধন বা নিজের পকেট, ধরো নিজের পকেট, আর 40% কি ধরো ঋণ করে আনছো। সো এই 60% ধরো শেয়ার অথবা নিজের পকেট, আর 40% কি ঋণ করে আনছো। সো এই যে স্ট্রাকচারটা, এই যে কাঠামোটা, এই ওভারঅল জিনিসটাকে আমরা কি বলবো? মূলধন কাঠামো। ওকে, সো মূলধন কাঠামো ইজ ইকুয়াল টু কি সমান হচ্ছে কি দীর্ঘমেয়াদী ঋণ প্লাস শেয়ার মূলধন। এবার আসি সংরক্ষিত আয় ব্যবসায় মূলধন হিসেবে বিনিয়োগ করা হলে এটিও মূলধন কাঠামোতে আসবে। আর সংরক্ষিত আয় হচ্ছে যে ধরো তোমার ব্যবসাটা মোটামুটি ভালোই পুরাতন হয়ে গেছে, ধরো 5 বছর ধরে ব্যবসা পরিচালিত হচ্ছে। 5 বছর ধরে ব্যবসা পরিচালনা হওয়ার পরে ধরো প্রতি বছর তোমার ব্যবসা প্রফিট করতেছে, বাট প্রফিটের পুরো টাকাটা যখন যদি তোমার কোম্পানি শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসেবে না দিয়ে কিছু টাকা যদি আলাদা করে রেখে দেয়, কিছু টাকা আলাদা করে রেখে দিল কোম্পানি নিজের কাছে, সেটাই কি সংরক্ষিত আয়।
সংরক্ষিত আয় পরবর্তীতে 5 বছর 6 বছর পরে যখন অনেকগুলোর অ্যামাউন্ট হবে, এই সংরক্ষিত আয়টা এমন হতে পারে কি আবার অন্য কোনো বিনিয়োগ খাতে ইনভেস্ট করতে পারে। ধরো তুমি মানে মোট কথা হচ্ছে যে তুমি ধরো রেগুলার তোমার মা হয়তো বা তোমাকে 20 টাকা দেয় হাত খরচের জন্য, এর মধ্যে তুমি 10 টাকা যদি 5 দিন রেখে দাও তাহলে তোমার কি 5 দিন পরে 50 টাকা হয়ে যাবে। তো 50 টাকা দিয়ে তুমি একটা কি অন্য কোনো জায়গায় অন্য কিছু কিনতে পারো, রাবার কিনতে পারো, তো একটা পেন্সিল কিনতে পারো। ব্যাপারটা হচ্ছে এমন। সংরক্ষিত মুনাফা একটি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস। সো এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ যে অভ্যন্তরীণ অর্থায়নের উৎস কোনটি? অভ্যন্তরীণ অর্থায়নের উৎস কোনটা? সংরক্ষিত মুনাফা, মানে যেই টাকাটা তুমি শেয়ার হোল্ডারদের না দিয়ে আলাদা করে রেখেছিলাম। আচ্ছা, এবার আসি অর্জিত মুনাফার কি পরিমাণ বা কত শতাংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হবে সেই সংক্রান্ত সিদ্ধান্তই কি লভ্যাংশ সিদ্ধান্ত। তো আমরা আরেকটা জায়গায় যেটা আসে সেটা কি লভ্যাংশ সিদ্ধান্ত। তো কার্যাবলীর মধ্যে কার্যাবলী সমূহের মধ্যে কি এটাও পড়ে। তো লভ্যাংশ সিদ্ধান্তটা হচ্ছে যে একটা কোম্পানিতে যখন শেয়ার হোল্ডাররা মানে শেয়ার কিনে, তো শেয়ার কিনে কেন? যাতে সেই যাতে ওই কোম্পানি প্রতি বছর বছর তাকে কি দেয়? লভ্যাংশ দেয়। এখন এই লভ্যাংশের কত পার্সেন্ট সে শেয়ার হোল্ডারদের দিবে একটা কোম্পানির কথা, একটা কোম্পানির সাপেক্ষে একটা কোম্পানি লভ্যাংশের কত পার্সেন্ট একজন শেয়ার হোল্ডারকে দিবে আর কত পার্সেন্ট সে রেখে দিবে কোম্পানিতে যাতে পরে ইনভেস্ট করতে পারে। সো এই ধরনের যে সিদ্ধান্তটা, এই ধরনের সিদ্ধান্তটাকে কি বলা হয়? লভ্যাংশ সিদ্ধান্ত বলা হয়। তো কোম্পানি চাইলে সবটুকু মুনাফা লভ্যাংশ হিসেবে দিয়ে দিতে পারে, অথবা অথবা কি করতে পারে? সবটুকু মুনাফা সংরক্ষিত আয়তেও রেখে দিতে পারে। মানে হচ্ছে যে সব টাকা যত টাকা প্রফিট হয়েছে কোম্পানিতে পুরো টাকাটা লভ্যাংশ হিসেবে দিয়ে দিতে পারে, অথবা কি করতে পারে 1 টাকাও দিল না, যেহেতু সাধারণ শেয়ারদের লভ্যাংশ দিতেও পারে নাও দিতে পারে, এটা কোম্পানির ইচ্ছা। তো কি করতে পারে? সে কিছু টাকা পুরো টাকাটাই কি করলো? সংরক্ষিত মুনাফায় রেখে দিল, কোম্পানি নিজের কাছে রেখে দিল। অথবা কি হতে পারে যে একটা পার্সেন্টেজ ধরো 50-50 হতে পারে, যে 50% তোমাকে লভ্যাংশ হিসেবে দিলাম, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসেবে দিলাম, 50% রেখে দিলাম। আচ্ছা, তো লভ্যাংশ সিদ্ধান্ত বা ডিভিডেন্ড পে আউট রেশিও, তো এটা হচ্ছে মুনাফার কত শতাংশ কোম্পানি বন্টন না করে রেখে দিবে তাকে বলে সংরক্ষিত মুনাফার হার। সো যে মানে টোটাল প্রফিটের যে অংশ বা টোটাল মুনাফার বা প্রফিটের যে অংশ লভ্যাংশ হিসেবে না দিয়ে সংরক্ষিত মুনাফায় রাখা হয়, সেই হারটাকে কি বলবো আমরা? সংরক্ষিত মুনাফার হার বা রিটেনশন রেশিও। কোম্পানিকে লভ্যাংশ বন্টন করতে হবে কি মাত্রায়? কাম্য মাত্রায়। মানে লভ্যাংশ সে পুরো টাকাটা লভ্যাংশ দিয়ে দেওয়াটা ঠিক হবে না, কারণ সে তার কিছু টাকা কোম্পানিতে রাখা উচিত বিপদ আপদে যদি লেগে যায়। আবার যদি সে পুরো টাকাটা কোম্পানিতে রেখে দেয়, যদি লভ্যাংশ না দেয়, তাহলে শেয়ার হোল্ডাররা খেপে যাবে বা রেগে যাবে বা মামলা করতে পারে যে আমাদের এই কোম্পানি আমাদের লভ্যাংশ দেয় না। তাই তার জন্য কি করতে হবে? কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না। এটি নির্ধারণ করা একজন আর্থিক ব্যবস্থাপনার খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ। সো লভ্যাংশ সিদ্ধান্ত খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। আচ্ছা, সো এবার হচ্ছে এতক্ষণ যা পড়লাম তার একটা ব্রিফ সামারি। ওকে, সো অর্থায়ন বলতে কি বুঝো? অর্থায়ন হচ্ছে কি সম্পদ সর্বাধিকরণের লক্ষ্যে তহবিল সম্ভাব্য উৎস শনাক্তকরণ। মানে তোমার হচ্ছে কোম্পানির অ্যাসেট সবচেয়ে বেশি মানে সর্বাধিকরণের ক্ষেত্রে, মানে সম্পদ সর্বাধিকরণ, মানে তোমার কোম্পানির অ্যাসেট বা তোমার কোম্পানির সম্পদকে ম্যাক্সিমাইজ করার জন্য কি করা হয়? তহবিলের সম্ভাব্য উৎস শনাক্ত, যে কোন উৎস থেকে আমি তহবিলটা সংগ্রহ করব বা অর্থ সংস্থান করব। তারপর সবচেয়ে সুবিধাজনক বা এক বা একাধিক উৎস থেকে তহবিল সংগ্রহ করা। ফার্স্টে শনাক্ত করতে হবে কোন কোন সোর্স থেকে টাকা আনা যায়, তারপর একটা বা দুইটা সোর্স থেকে টাকাটা আনা, যেটা কি সবচেয়ে সুবিধাজনক। তারপর সংরক্ষিত তহবিলের সার্বিক সঠিক বিনিয়োগ। সো কোথায় প্রকল্পটা বিনিয়োগ করলে আমার সবচেয়ে বেশি লভ্যাংশ আসবে সেটা ডিসিশন নেওয়া। তারপর সেটাকে সংরক্ষণ করার পাশাপাশি সেটা নিয়ন্ত্রণ, এই সকল প্রক্রিয়াকে কি বলবো আমরা? অর্থায়ন প্রক্রিয়া বলবো। সো চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে আমরা সাধারণত অর্থ সংস্থান করার চেষ্টা করে থাকবো, যে তোমার ছোটোখাটো টুকটাক খরচ, কর্মচারীর বেতন বা দোকানের খরচ, এগুলোর জন্য কি স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারবো। আর যদি স্থায়ী ব্যয় হয় সেটার জন্য কি দীর্ঘমেয়াদী উৎস থেকে। সো একটা ব্যবসা প্রতিষ্ঠানের দক্ষতার পরিমাপ কি? পরিমাপ বা হাতিয়ার কি? মুনাফা। ওকে, আচ্ছা, তো সংরক্ষিত মুনাফা সম্পর্কে আমি বেশ কয়েকবার বলা হয়েছে, বাট এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে সংরক্ষিত মুনাফা কি মূলধনের অভ্যন্তরীণ উৎস।
একটু মাথায় রেখো। আচ্ছা, তো এখানে মূলধন বাজেটিং সম্পর্কে বলা হয়েছে যদি দেখো যে মূলধন বাজেটিং হচ্ছে স্থায়ী সম্পত্তি বিনিয়োগের সাথে সম্পর্কিত যে সিদ্ধান্তটা গ্রহণ করা হয় সেটাই কি মূলধন বাজেটিং। আচ্ছা, আর হচ্ছে ধরো টুকটাক খরচের জন্য, ধরো হচ্ছে নগদ অর্থের বা তারল্য সংকট যদি না হয় অথবা মজুদ পণ্য, প্রাপ্য বিল ইত্যাদি ব্যবস্থাপনাকে কি বলে? স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বা চলতি মূলধন ব্যবস্থাপনা। সো মূলধন কাঠামো, মূলধন কাঠামো আমি বলেছিলাম যে কি তোমার টোটাল 100% সম্পত্তি বা তোমার টোটাল 100% অর্থের কত পার্সেন্ট কি শেয়ার বা নিজের পকেট অথবা কত পার্সেন্ট ঋণ করে আনছো সেটাকে কি বলে? মূলধন কাঠামো বলে। সো মূলধন কাঠামো কি? দীর্ঘমেয়াদী ঋণ প্লাস শেয়ার মূলধন। আচ্ছা, চলতি মূলধনে বিনিয়োগ করতে হবে কাম্য মাত্রায়, এটা বলা হয়েছে। লভ্যাংশ বন্টন করতে হবে কাম্য মাত্রায়, এটাও বলা হয়েছে। সো কর্পোরেশন ফিন্যান্স গ্রন্থের লেখক কে? কর্পোরেশন ফিন্যান্স গ্রন্থের লেখক থমাস এল গ্রিন। এটা ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখো। থমাস এল গ্রিন হচ্ছে কর্পোরেশন ফাইন্যান্সের লেখক। আচ্ছা, এবার আমরা কিছু এমসিকিউ দেখি যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটা ইউনিভার্সিটিতে এসেছিল। তো ফার্স্টে যদি দেখি যে নিম্নের কোনটি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস? এটা তোমাকে বারবারই বলেছিলাম যে কি সংরক্ষিত মুনাফা হচ্ছে কি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস। আছে অভ্যন্তরীণ অর্থায়নের উৎস কেন বলতেছি? কারণ এটা কোম্পানি নিজের ক্যাশ বক্স থেকে তুলে নিছে। ধরো যে এতদিন ধরে কি হয়েছে, মুনাফার কিছু অংশ সে নিজের কাছে রেখে দিয়েছিল, রাইট? সো এই টাকাটা সে নিজের কাছে রেখে দিয়েছে, মানে নিজের পকেটে রেখে দিয়েছিল কোম্পানি। সো এটা কি অভ্যন্তরীণ উৎস। সে যদি তার বন্ধু থেকে ঋণ নিত বা একটা অন্য কোনো কোম্পানি থেকে বা অন্য কোনো ব্যাংক থেকে ঋণ নিত, সেটা কি বাহ্যিক উৎস হইতে হলে। ওকে ওকে, এবার আসি যে নিচের কোনটি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস? সেম জিনিস, সংরক্ষিত মুনাফা, এটা বারবার আসে। নিচের কোনটি অর্থায়নের কার্যাবলীর বহির্ভূত? আমি এটাকে যেটা বলেছিলাম। সো এটা আছে তহবিল বন্টন আছে। সো বাজারজাতকরণ এটা আসলে মার্কেটিং এর অংশ। সো বাজারজাতকরণ কি কার্যাবলীর বহির্ভূত। কর্পোরেশন ফাইন্যান্স গ্রন্থের লেখককে থমাস এল গ্রিন, এটাকে যেটা বলেছিলাম। অর্থায়নের সাথে অর্থনীতির কোন শাখার অধিকতর সম্পর্ক আছে? অর্থায়নের সাথে অর্থনীতির কোন শাখার অধিকতর সম্পর্ক আছে? তো সামষ্টিকভাবে যদি দেখি, তো সামষ্টিকভাবে কি অর্থায়নের সাথে অর্থনীতির একটা ওভারঅল মিল আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা অর্থায়নের প্রকারভেদ সম্পর্কে দেখব যে অর্থায়ন কয় রকমের হতে পারে। ওকে, তো ফার্স্টে যদি দেখি যে অর্থায়ন, ব্যক্তিগত অর্থায়ন। সো এই অর্থায়নের প্রকারভেদ কনসেপ্ট আমি একটু খুব দ্রুত যাব, বিকজ এটা তোমরা খুব ছোটকাল থেকে পড়ে আসছো, এটা নিয়ে খুব বিস্তারিত বা খুব বৃহৎভাবে আলোচনা করার কিছু নাই। ওকে, সো ক্লাসটা যদি খুব বেশি লম্বা না হয় সেটার জন্য আমি চেষ্টা করব। ব্যক্তিগত অর্থায়ন হচ্ছে তোমার নিজের খরচ চালানোর জন্য। ধরো তোমার একটা কম্পিউটার কিনতে ইচ্ছা করলো, তোমার একটা ল্যাপটপ কিনতে ইচ্ছা করলো, তোমার একটা নতুন ফোন কিনতে ইচ্ছা করলো, এটা ব্যক্তিগত অর্থায়নের অংশ। মানে তুমি তো নিজের জন্য, তুমি তোমার নিজের কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য কি করতে পারো? অর্থ সংস্থান করতে পারো বা অর্থ সংগ্রহ করতে পারো। বাবা থেকে হতে পারে, তোমার মা থেকে হতে পারে, তোমার আত্মীয় স্বজন হতে পারে, নিজের পকেট থেকে হতে পারে। এই ওভারঅল কনসেপ্টটাই কি ব্যক্তিগত অর্থায়নের মধ্যে পড়ে, যে তার নিজের জন্য অর্থায়ন করে তাকে ব্যক্তিগত অর্থায়ন হতে পারে। আমি তোমাকে বলে দিয়েছি কি নিজের আয় হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে। আচ্ছা, এবার সে পারিবারিক অর্থায়ন হচ্ছে পরিবারের আয়ের উৎস। এটা একটা মাথায় রেখো, এই পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করা এবং সেই আয় কিভাবে ব্যয় করলে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করা হয়ে থাকে। ধরো তোমার বাসায় একটা ফ্রিজ প্রয়োজন, তো এই ফ্রিজ কেনার জন্য তোমার বাবা কি করবে, যে কত টাকা ইনকাম আছে সেই ইনকামটা সে যদি পুরো টাকাটা দিয়ে যদি ফ্রিজ কিনে ফেলে তাহলে কি হবে, যে বাসায় যে খাবার দাবারের সংকট হতে পারে। সো এই যে একটা ম্যানেজমেন্ট, এটাও অর্থায়নের একটা অংশ। ওকে, সরকারি অর্থায়নের মধ্যে যেটা কি হয়, যে সরকারি অর্থায়নে সর্বপ্রথম বার্ষিক ব্যয়ের খাতগুলো শনাক্ত করা হয়। সো বার্ষিক ব্যয় খাতগুলো কি হতে পারে, কি পরিমাণ কোন খাতে তার ব্যয় করতে হবে সেটাকে ফার্স্টে ডিসিশন নেয়। সেই ডিসিশনটা নেওয়ার পরে কোন উৎস থেকে সে অর্থ সংগ্রহ করলে এই ব্যয়গুলো কি পুষাতে পারে বা এই ব্যয়গুলা করতে পারবে, সেটাই কি সরকারি অর্থায়নের কাজ। মানে মোট কথা হচ্ছে সরকারি অর্থায়নে যে জিনিসটা করা হয়, আগে ব্যয় ডিসিশন নেওয়া হয়, কোন খাতে ব্যয় হবে সেটাকে ডিসিশন নেওয়া হয়। এই একটা মাত্র অর্থায়নে কি করা হয়, ফার্স্টে ব্যয়টাকে নির্ধারণ করা হয়, তারপর এই ব্যয়গুলাকে পরিশোধ করার জন্য সে কি করে আয়ের উৎস খুঁজে বের করে।
আচ্ছা, এবার আসি ব্যবসায় অর্থায়ন, যেটা সম্পর্কে আমরা এই পুরো বই জুড়ে পড়বো, মানে এটাই মোস্ট ইম্পর্টেন্ট বেসিক্যালি। সো ব্যবসায়িক উদ্দেশ্য পরিচালনায় কোনো প্রতিষ্ঠানের অর্থায়নকে ব্যবসায়ী অর্থায়ন বলে। সো এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। সো সো ব্যবসায়ী অর্থায়নকে আবার তিন ভাগে ভাগ করা হয়। ব্যবসায় অর্থায়নকে আবার কি করা হয়, তিন ভাগে ভাগ করা হয়। ফার্স্টে যেটা আসে যে ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন, আরেকটা কি সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন, একটা স্বায়ত্তশাসিত ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন। তো ব্যক্তিগত কি হতে পারে, এক মালিকানা, অংশীদারি, এগুলো এই ধরনের ব্যবসা পরিচালনার জন্য যে ধরনের অর্থায়ন করে থাকবা সেটা কি ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়ন মধ্যেই পড়ে থাকবে। অথবা কোম্পানি ব্যবসা, এটাও কি ব্যক্তিগতর মধ্যেই পড়ে। কোম্পানি, এক মালিকানা, অংশীদারি, এগুলো সবগুলো কি ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যেই পড়ে। সরকারি ব্যবসায় প্রতিষ্ঠান এটার মধ্যেই পড়বে, ঠিক আছে, সরকারি অর্থায়নের মধ্যেই পড়বে। কিন্তু সরকারি অর্থায়ন, সরকারি যেমন অর্থায়ন করে থাকে বিভিন্ন ব্রিজ বানানোর জন্য, বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের জন্য, তেমনই তারা ব্যবসাও করতে পারে। সরকার কিন্তু ব্যবসাও করে থাকে। তো সরকারি প্রতিষ্ঠান যেগুলো বলে ওটার জন্য যে অর্থায়ন করা হয় সেটা কি সরকারি ব্যবসা প্রতিষ্ঠান অর্থায়ন। আর স্বায়ত্তশাসিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোনগুলো হতে পারে? স্বায়ত্তশাসিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে যেগুলা একদম সরকারি না, এদের হচ্ছে নিজস্ব রুলস আছে। মনে করো এরা পুরোপুরি সরকারের উপর বাধ্য না, এরা কি নিজস্ব রুলসে পরিচালনা করে। যেমন তুমি যদি চিন্তা করো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কি একদম শিক্ষা বোর্ডের আলোকে পরিচালিত হয় এমন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের রুলে বা নিজের অ্যাকাউন্টেবিলিটি বা নিজের যে প্রিন্সিপাল বা প্রসেস, এটার থ্রুতে কি করে থাকে, পরিচালনা হয়ে থাকে। সো অর্থায়নের উৎসগুলো কি হয়ে থাকে, অর্থায়নের মানে উৎসগুলো কি হতে পারে, ঋণ হতে পারে, শেয়ার হতে পারে, আর বন্ড হতে পারে। এটা সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। আচ্ছা, এবার আসি অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন। অব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন কি, যেগুলো হচ্ছে সমাজ কল্যাণের কাজে ব্যবহৃত হয়, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, ঠিক আছে। সো এদের মেইন কাজ কি, সেবা প্রদান করা, মুনাফা অর্জন নয়। ওকে, সেগুলো উৎস কি, সরকারি অনুদান, সদস্য পদের চাঁদা। সো এইটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু মাথায় রেখো। এবার আসি আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়ন হচ্ছে যে একটি দেশের আমদানি ও রপ্তানি বা বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য যে অর্থায়নটা করা হয়ে থাকে, যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়ে থাকে, সেটা কি আন্তর্জাতিক অর্থায়নের অংশ হয়ে থাকে। আচ্ছা, এবার হচ্ছে একটা ওভারঅল সামারি, এক লাইনে যদি তুমি দেখো তাহলে বুঝতে পারো। আমি এটা তোমার জন্য রেখে দিলাম, একটু চোখ বুলে আনো। আই হোপ আমার রিপিট করতে হবে না। প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয় কোনটাতে, এই যে সরকারি অর্থায়নে। ওকে, এবার আসি কিছু এমসিকিউতে। কোন অর্থায়নের ক্ষেত্রে ব্যয় বুঝে আয় করতে হয়? অবশ্যই কি সেটা সরকারি অর্থায়নে, মানে আগে ব্যয়টা নির্ধারণ করা হয়, তারপর আয়। ওকে, এবার কোনো ব্যক্তির আয় ব্যয় নিয়ে যে অর্থায়ন আলোচনা করা হয়, কোনো ব্যক্তি, সেটা কি ব্যক্তিগত। মুনাফা অর্জনের উদ্দেশ্যে, সেটা কি ব্যবসায়। অব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের উদ্দেশ্য কি, সমাজ কল্যাণ। ওকে, এগুলো তুমি অব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের উদ্দেশ্য কি, মুনাফা বন্টন। সেবা প্রদান করা প্রতিষ্ঠান। সো এখানে একটু মিস্টেক আছে, মাই অ্যাপোলজিস, এটা হচ্ছে সমাজ কল্যাণ হবে। ওকে, ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য কি হয়ে থাকে, ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য কি, সম্পদ সর্বাধিকরণ। সো এতক্ষণ যা দেখলে এগুলো তোমার কাছে ইজি মনে হলো, এই এমসিকিউটা খুব বেশি কি ইম্পর্টেন্ট, তো এটা তুমি মাথায় রেখো। সম্পদ সর্বাধিকরণ কি প্রধান প্রধান উদ্দেশ্য। এবার আসি অর্থায়নের নীতিমালা। সো অর্থায়ন জাস্ট করলেই হয় না, জাস্ট আমি যে কোনো একটা সোর্স থেকে টাকা পয়সা নিয়ে আসলাম, বাট কোনো নীতিমালা নেই বা কোনো প্রিন্সিপালস নেই বা কোনো নিয়ম কানুন নাই, এমনটা তো হতে পারে না, রাইট। সো কিছু যদি নিয়ম কানুন মেনে চলো, তাহলে কি অর্থায়নটা বা অর্থ সংস্থানটা বা অর্থ বিনিয়োগটা, মানে ওভারঅল অর্থায়ন প্রক্রিয়াটা খুবই সাকসেসফুল হবে। সো এর জন্য কিছু নীতিমালা আছে। সো একজন ব্যবস্থাপককে বিনিয়োগ সিদ্ধান্ত এবং অর্থায়নের অন্যান্য কাজ সম্পাদনের সময় অর্থায়নের যে নীতিমালাগুলো আছে তা বিবেচনা করতে হবে। এই প্রিন্সিপালসগুলো যদি মাথায় রাখে, তাহলে কি সে সাকসেসফুলি অর্থায়নটা করতে পারবে। সো ফার্স্টে যেটা আসে যে ঝুঁকি ও মুনাফা নীতি। সো বেসিক্যালি হচ্ছে, এটা যদি আমি একটু শর্টলি বলি, যে সকল প্রকল্পে ঝুঁকি বেশি, সেই সকল প্রকল্প থেকে কি মুনাফার পরিমাণও বেশি, মানে দুইটার মধ্যে ধনাত্মক সম্পর্ক আছে। যে তুমি যত বেশি ঝুঁকি যেই প্রকল্পে, সেই সোর্স থেকে বা সেই প্রকল্প থেকে তোমার মুনাফা অর্জনের ক্ষমতাটাও কি তত বেশি হবে। যে সকল প্রকল্পে তোমার ঝুঁকি কম,
সেটা থেকে মুনাফাও কম আসবে। ধরো তুমি হচ্ছে ধরো সরকারি ট্রেজারি বন্ড ধরো বা ট্রেজারি বিল ধরো, এগুলোকে বলা হয় সরকারের বিল বা সরকারের বন্ড। এই ধরনের বন্ডে কোনো ধরনের ঝুঁকি থাকে না, কারণ সরকার কখনো দেউলিয়া হয় না। যেহেতু এগুলোতে ঝুঁকি কম, তাহলে কি সরকার তোমাকে কম পরিমাণ লভ্যাংশ দেয় বা কম পরিমাণ মুনাফা দেয়। ওকে, সো এটার মধ্যে যদি বলি যে ঝুঁকি নীতি অনুযায়ী বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে, প্রত্যাশিত মুনাফার হার কি হবে, তত বেশি হবে। এখন ঝুঁকি আর মুনাফার মধ্যে আমি যেটা বললাম যে কি ধনাত্মক একটা সম্পর্ক থাকবে। ঝুঁকি বেশি হলে মুনাফা বেশি হবে, ঝুঁকি কম হলে মুনাফা কম হবে। তো সরকারি বন্ডে বিনিয়োগ, সরকারি বন্ডের কথাটাও বললাম যে যেহেতু এটা সরকারি বন্ড যদি ঝুঁকি মুক্ত, সেটাতে কি মুনাফার পরিমাণ কম হবে। সো এই নীতি অনুযায়ী তোমার মাথায় রাখতে হবে যে কি আমি যদি খুব ঝুঁকিপূর্ণ একটা প্রকল্পে যদি বিনিয়োগ করি, তাহলেই কি আমি খুব বেশি পরিমাণ মুনাফা অর্জন করব। আর এই নীতির মধ্যে আরেকটা জিনিসও আসে যে আমি যদি আমার ঝুঁকি আর মুনাফার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। আমি যদি খুব বেশি পরিমাণ ঝুঁকিযুক্ত একটা প্রকল্পে বিনিয়োগ করে ফেলি, আর বাই চান্স এটা অ্যাকচুয়ালি কি ফ্লপ করলো বা ওই কোম্পানিটা দেউলিয়া হয়ে গেল, তাহলে কি আমি অতিরিক্ত মুনাফা অর্জনের লোভে পুরো টাকাটাই হারিয়ে ফেললাম। সো এই নীতিটা এটাই আমাকে বলে যে কি ঝুঁকি যেমন বেশি মুনাফা তেমন বেশি, এটা ঠিক, বাট কি মাঝে মাঝে ব্যাকফায়ার হতে পারে, মাঝে মাঝে ঝামেলা হয়ে যেতে পারে। আরেকটা আসে তারল্য ও মুনাফা নীতি। তারল্য ও মুনাফা নীতি সম্পর্কে আমি তোমাকে হচ্ছে ওই মূলধন বাজেটিং আর চলতি মূলধনে আমি তোমাকে বলেছিলাম যে কি মুনাফা অর্জনের আশায় তুমি যদি সব টাকা কোথাও ইনভেস্ট করে দাও, তাহলে তোমার পকেট একদম খালি হয়ে যাবে। তোমার ছোটোখাটো খরচ করার জন্য তোমার কাছে ইনাফ ক্যাশ টাকা থাকবে না। সো এই নীতিতে তোমাকে এটাই বলে যে কি কোনো দ্রব্য বা সম্পদ বা সিকিউরিটি বিক্রি করে কত দ্রুত নগদ অর্থ পাওয়া যায় তা অর্থায়নে তারল্য নামে পরিচিত। মানে হচ্ছে যে তুমি একটা সিকিউরিটিস বা তুমি তোমার সম্পদকে কত দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারতো, তো সেটাই কি অর্থায়নের ভাষায় একটা তারল্য। অর্থায়নের ভাষায় তারল্য। তো চলতি সম্পদে বিনিয়োগ বৃদ্ধি পেলে তারল্য বৃদ্ধি পায়। মোট কথা হচ্ছে যে চলতি সম্পত্তিতে, মানে মনে করো ধরো তুমি হচ্ছে একটা মেশিন কিনলা, একটা বড় মেশিন কিনলা, 5 বছরের জন্য একটা মেশিন কিনলা, ওটাকে তুমি ক্যাশ টাকায় রূপান্তর করাটা খুব দ্রুত খুব তাড়াতাড়ি করতে পারবা, নাকি তুমি ধরো একটা ট্রেজারি বিল কিনলা অথবা একটা ছোটোখাটো শেয়ার কিনলা, তাহলে তুমি কি কোনটা বেশি তাড়াতাড়ি নগদ টাকায় কনভার্ট করতে পারবে? তুমি যদি ট্রেজারি বিল কিনো বা ট্রেজারি বন্ড করো, তুমি ইনস্ট্যান্টলি তুমি হচ্ছে এটাকে কি ক্যাশে কনভার্ট করে ফেলতে পারবা। আর যদি তুমি একটা মেশিন কিনো, ওটাকে তোমার ক্যাশে কনভার্ট করতে 5 বছর লেগে যাবে। ওকে, সো এই ক্ষেত্রে তোমাকে যেটা বলছি, চলতি সম্পদে বিনিয়োগ বৃদ্ধি পেলে সেটা কি তারল্য করা ইজি হবে। চলতি সম্পদ কোনগুলো হতে পারে? দেনাদার হতে পারে, অথবা চলতি সম্পদ হতে পারে মজুদ পণ্য বা প্রোডাক্ট আর কি। ধরো তুমি প্রোডাক্ট কিনলা টাকা দিয়ে, এই প্রোডাক্টটা তুমি জাস্ট মানে 1 সপ্তাহের মধ্যে বিক্রি করে কি তুমি আবার নগদ টাকা পেয়ে যাবা। প্রতিষ্ঠানের সবচেয়ে তরল সম্পদ হচ্ছে কি নগদ অর্থ। তো প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তারল্য ধরে রাখলে ব্যবসায় বিনিয়োগের সুযোগ কম গ্রহণ করতে পারে। সেখানে তারল্য হবে মানে হচ্ছে যে তুমি যদি খুব বেশি তারল্য রেখে দেওয়ার আশায় যদি তুমি ঠিকমতো বিনিয়োগ না করো, তাহলে তোমার কোম্পানি মুনাফা অর্জন করবে না। আবার আবার কি তুমি যদি খুব বেশি মুনাফা অর্জনের আশায় যদি তুমি সব টাকা বিনিয়োগ করে ফেলো, তাহলে তোমার কি টুকটাক যে চলতি খরচ আছে সেটা সম্পাদন করার জন্য তোমার কাছে কি ক্যাশ টাকা থাকবে না। সো এক্ষেত্রে মুনাফা অর্জন ক্ষমতা কমে যাবে কখন? যখন তুমি কি অতিরিক্ত তরল্য রেখে দিবা। আচ্ছা, সো এখানে যে জিনিসটা আছে যে অতিরিক্ত তারল্য রাখলে কি হবে? কম বিনিয়োগ হবে। মানে তুমি পকেটে টাকা পয়সা রেখে দিচ্ছ, মানে কি তোমার কম বিনিয়োগ করা হয়েছে। আর তুমি যদি কম বিনিয়োগ করো, তাহলে তোমার কি কম মুনাফা আসবে। আর এখানে সেম জিনিস, তুমি যদি কম তারল্য রেখে দাও, মানে তোমার যদি পকেটে কম টাকা পয়সা রেখে দাও, মানে তুমি টাকা পয়সা না রাখলা, তাহলে কি তোমার বিনিয়োগের পরিমাণ বেড়ে গেছে, ঠিক আছে। বিনিয়োগের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কি হবে? তোমার অধিক মুনাফা অর্জন হবে, এই আর কি। তো এই ক্ষেত্রে তোমাকে কাম্য পরিমাণে রাখতে হবে। আচ্ছা, আরেকটা যেটা আসে সেটা হচ্ছে বৈচিত্র্যায়নের নীতি। সো বৈচিত্র্যায়নের নীতিটা খুব বেশি ইম্পর্টেন্ট, আর ডাইভার্সিফিকেশন প্রিন্সিপাল। সো এই অর্থায়নের মধ্যে এই বৈচিত্র্যায়নের নীতিটা কি খুব বেশি আলোচনা করা হয় যে বিনিয়োগকারী তার সকল অর্থ একটি সম্পত্তিতে বিনিয়োগ না করে একাধিক সম্পত্তিতে বিনিয়োগ করছে। ধরো কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি সি। ধরো তোমার কাছে 10 লক্ষ টাকা আছে, 10 লক্ষ টাকার তুমি পুরো টাকাটাই কি এতে ইনভেস্ট করে দিলা। এখন বাই চান্স কোম্পানি এ যদি ব্যাংক্রাপ্টেড হয়ে যায় বা তারল্য ঝুঁকি অথবা দেউলিয়া হয়ে যায়, তাহলে কি কোম্পানি এটা বন্ধ হয়ে যাবে। যদি কোম্পানি এটা বন্ধ হয়ে যায়, তুমি যে এখানে 10 লক্ষ টাকাটা ইনভেস্ট করলা, পুরো টাকাটা মাইর যাবে। ওকে, সো এর থেকে ভালো তুমি যদি এ কোম্পানিতে ধরো 3 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, বি কোম্পানিতে ধরো 3 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, সি কোম্পানিতে ধরো 4 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, মানে টোটাল ধরো 10 লক্ষ টাকা।
10 লক্ষ টাকার যদি বাই চান্স যদি ধরো এ দেউলিয়া হয়ে যায়, যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে স্টিল তোমার কি বি আর সিতে ইনভেস্ট করা আছে। বিতে ধরো 3 লক্ষ, সিতে ধরো 4 লক্ষ। সো এই টাকাগুলো কি তোমার বেঁচে গেল। সো এখানে বৈচিত্র্যের নীতি তোমাকে এটাই বলে যে কি তোমার সকল অর্থ একটা সম্পত্তিতে বা একটা প্রকল্পে বিনিয়োগ না করে কয়েকটা প্রকল্পতে বিনিয়োগ করো, যাতে ঝুঁকিটা বন্টিত হয়ে যায়, ওকে, বা ঝুঁকি হ্রাস পেয়ে যায়। সো বহুমুখী নীতির মধ্যে পড়ে। সো ডোন্ট পুল অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, মানে একটা ঝুড়িতে তোমার সব ডিম রাখো না, যদি ওই বাস্কেটে সামহাউ ভেঙে যাবে, পড়ে যায়, বা সবগুলো ডিম নষ্ট হয়ে যাবে। সো ব্যবসায় ঝুঁকি হ্রাস পায় কী নীতি ফলো করলে? বৈচিত্র্যায়নের নীতি ফলো করলে। আচ্ছা, এবার আসি লভ্যাংশ নীতি। সো মুনাফার যে অংশ, লভ্যাংশ নীতিটা সম্পর্কে এর আগে আলোচনা করা হয়েছিল। সো মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের, মালিকদের মধ্যে বন্টন করা হয় তাকে লভ্যাংশ বলা হয়। সো এটা তোমরা জানো অলরেডি। যে অংশ কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগ বা ব্যবসায় সম্প্রসারণের জন্য রেখে দেওয়া হয় তাকে কি বলে? সংরক্ষিত মুনাফা বলে। সো প্রফিটের বা মুনাফার যেটুকু অংশ শেয়ার হোল্ডারদের দেওয়া হয় সেটা লভ্যাংশ, আর যেটুকু অংশ কোম্পানি নিজের কাছে রেখে দেয় ফিউচারে কোথাও ইনভেস্ট করার জন্য, সেটা সংরক্ষিত মুনাফা। সো এই দুইটার মধ্যে ব্যালেন্স, বা এই দুইটার মধ্যে কত পার্সেন্ট সে লভ্যাংশ দিবে, কত পার্সেন্ট সে সংরক্ষিত মুনাফায় রেখে দিবে, সেইটাই কি এই লভ্যাংশ নীতির আলোচ্য বিষয়, ওকে। আচ্ছা, এবার আসি উপযুক্ততার নীতি। উপযুক্ততার নীতিটা হচ্ছে যে ব্যবসায় চলতি সম্পত্তি কি স্বল্প মেয়াদী উৎস থেকে কি করবে? কালেক্ট করবে। চলতি সম্পত্তি যে ধরো তোমার হচ্ছে টুকটাক কিছু প্রোডাক্ট কিনতে হবে, এই টুকটাক প্রোডাক্ট কেনার জন্য তুমি তো মনে করো 1 কোটি টাকার ঋণ নিতে পারো না, রাইট? তো তোমার কি করতে হবে? ছোট ছোট প্রকল্প, চলতি সম্পত্তির জনিত খরচগুলো বা চলতি সম্পত্তিতে বিনিয়োগের জন্য তোমার স্বল্পমেয়াদী উৎস থেকে কালেক্ট করো। আর দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প, ধরো একটা মেশিন কেনার জন্য, তুমি মেশিন কেনার জন্য কি দীর্ঘমেয়াদী উৎস থেকে কি করবা? স্থায়ী সম্পত্তিতে করার জন্য দীর্ঘ বা মধ্যমেয়াদী উৎস থেকে কি করবা? অর্থ সংস্থান করা উচিত। এটা কি উপযুক্ততা নীতির মধ্যে পড়ে, যে কোনটা যেটা উপযুক্ত সেটা থেকেই তুমি কি করবা? ইনভেস্ট করবা। এবার আসি অর্থের সময় মূল্য নীতি। সো অর্থের সময় মূল্য নীতিটা তোমাকে এটা বলে যে কি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। তার মানে হচ্ছে যে বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থের চেয়ে কি অধিক মূল্যবান। মনে করো তোমার বন্ধু তোমাকে বললো যে কি তোমাকে আমি আজকে 100 টাকা দিব, তোমার কাছে দুইটা অপশন। তোমার বন্ধু তোমাকে বললো তোমার কাছে দুইটা অপশন, তোমাকে আমি হয় আজকে 100 টাকা দিব, অথবা তোমাকে আমি 6 মাস পর 100 টাকা দিব। সো অর্থের সময় মূল্য অনুযায়ী তোমাকে অর্থের সময় মূল্য তোমাকে এটা বলে যে তোমার কি আগামী 6 মাস পরের 100 টাকা থেকে তোমার বর্তমানের 100 টাকাটা কি বেশি মূল্যবান। মানে তুমি আজকে, তোমার ফ্রেন্ড যদি তোমাকে আজকে 100 টাকা দিতে চায়, তাহলে কি করবা? আজকেই 100 টাকাটা নিয়ে নাও, ওকে। কারণ তুমি যদি 100 টাকাটা তুমি আজকে নিয়ে নাও, তুমি তাহলে 100 টাকাটা তোমার ধরো ব্যাংকে রাখলা, তুমি যদি ব্যাংকে রাখো তাহলে 10% করে ইন্টারেস্ট পাবা। তো তুমি 6 মাস পরে তোমার কাছে দেখা গেল কি 110 টাকা হয়ে গেছে। তো তোমার কি 1 বছর পরে যেদিকে তুমি 6 মাস পরে যেদিকে তুমি 100 টাকা পাইতা, সেখানে তুমি যদি আজকে 100 টাকাটা নিয়ে যদি কোথাও ইনভেস্ট করো, তাহলে তুমি কত পাবা? 110 টাকা পাবা। আচ্ছা, সো এতক্ষণ যা আলোচনা করলাম, যে নীতিমালাগুলো আলোচনা করলাম, তার হচ্ছে একটা শর্ট ব্রিফ এটা, ওকে। তো ফার্স্টে যেটা কি ধনাত্মক সম্পর্ক রয়েছে কিসের সাথে? ঝুঁকি আর মুনাফার মধ্যে। আর তারল্য আর মুনাফার মধ্যে কি ঋণাত্মক সম্পর্ক। ঝুঁকি আর মুনাফার মধ্যে কি ধনাত্মক, তারল্য আর মুনাফার মধ্যে ঋণাত্মক। ঝুঁকি আর মুনাফা মানে কি তুমি যেখানে যত বেশি ঝুঁকি সেখানে কি তত বেশি মুনাফা। তুমি যেখানে যত বেশি ঝুঁকি তুমি যদি সেখানে টাকা ইনভেস্ট করো, সেখান থেকে কি তুমি সবচেয়ে বেশি মুনাফা পাবা। আর হচ্ছে তুমি যদি তারল্য টাকা, মানে তুমি যদি তোমার পকেটে কিছু টাকা রেখে দাও, তাহলে কি হবে? তুমি কম ইনভেস্ট করতে পারবা। তুমি যদি কম ইনভেস্ট করতে পারো, তাহলে কি তোমার মুনাফা কম আসবে। তার কারণে কি এটা হচ্ছে অপোজিট ডিরেকশনে থাকে বা ঋণাত্মক। বৈচিত্র্যের নীতি অনুসারে কি ব্যবসায় ঝুঁকিটা হ্রাস পায়। লভ্যাংশ নীতি নিয়ে আমরা আলোচনা করেছি। আর উপযুক্ততা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই অর্থের সময় মূল্য সম্পর্কে বলা হয়েছে। আর কি উপযুক্ততার নীতি সম্পর্কে তো বলেছিলাম আমি যে কি চলতি সম্পত্তিতে বিনিয়োগের জন্য তুমি স্বল্পমেয়াদী, আর দীর্ঘমেয়াদী আর স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের জন্য তুমি কি মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী উৎস থেকে কী করবা? অর্থ সংস্থান করবা। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিছু এমসিকিউ দেখি। তারল্য আর মুনাফার মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান? তারল্য আর মুনাফার মধ্যে কি বিপরীতধর্মী সম্পর্ক বিদ্যমান। এবার আসি ঝুঁকি ও আয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। এবার আসি নিচের কোনটি অর্থায়নের নীতি নয়। তুমি যদি দেখো যে কি ক্ষতিপূরণের নীতি, এটা কি অর্থায়নের নীতি নয়, এটা কি বীমার নীতি হতে পারে।
একজন বিনিয়োগকারীকে কোন নীতিটি ঝুঁকি হ্রাসকরণের সাহায্য করতে পারে? সো এখানে বৈচিত্র্যায়নের নীতি কি তোমার ঝুঁকি হ্রাস করতে সাহায্য করবে। ডিউ টু ডাইভার্সিফিকেশন অফ পোর্টফোলিও দ্য রিস্ক রিডিউসেস। আচ্ছা, এবার আসি অর্থায়নের লক্ষ্য। সে অর্থায়নটা বেসিক্যালি কেন করা হয়, এটার লক্ষ্য কি, আসলে এটার মানে কাজ কি, এটা করলে আমার লাভটাই বা কি? আমি তো চাইলে যে কোনো সোর্স থেকে বা যে কোনোভাবে টাকাটা কালেক্ট করতে পারি, বাট অর্থায়নই কেন? এই অর্থায়নের রুলসগুলো বা নীতিমালাগুলো কেন আমার ফলো করতে হবে? সেটা স্পেসিফিক কিছু লক্ষ্য আছে। সেটা কি? ফার্স্টে যে লক্ষ্যটা আছে সেটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, আরেকটা লক্ষ্য হচ্ছে কি সম্পদ সর্বাধিকরণ। সো অর্থায়নের লক্ষ্য এই দুটোই হতে পারে যে তোমার কোম্পানি যে মুনাফাটা আছে বা তুমি যে টাকাগুলো প্রফিট করতেছো, এই প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা, সর্বোচ্চ প্রফিটটাকে এনশিওর করা। তার পাশাপাশি সম্পদ সর্বাধিকরণ মানে তোমার যে অ্যাসেট আছে, তোমার যে কোম্পানির যে সম্পত্তি সমূহ আছে সেটাকেও কী করা, ম্যাক্সিমাইজ করা। সো আমরা যদি এখন আলাদা করে যদি আলোচনা করি, ফার্স্টে যেটা আসে মুনাফা সর্বাধিকরণ। সো মুনাফা সর্বাধিকরণ তোমাকে যেটা বলে যে কি লেস ইনপুট মোর আউটপুট, মানে তুমি কম টাকা ইনভেস্ট করে বেশি টাকা কী করবা, রিটার্ন পাওয়া। ওকে, সো এটি মুনাফা সর্বাধিকরণের কি মূল প্রতিপাদ্য বা মেইন স্লোগান যেটাকে বলতে পারি। মানে হচ্ছে কম খরচে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করাটাই কি মুনাফা সর্বাধিকরণের অংশ হয়ে থাকে। বাট মুনাফা সর্বাধিকরণ সব দিক দিয়ে ভালো না। মুনাফা সর্বাধিকরণের থেকে সম্পদ সর্বাধিকরণটা কি খুব বেশি কার্যকারী, বা তোমার একজন আর্থিক ব্যবস্থাপকের মুনাফা সর্বাধিকরণের থেকে মূলধন সর্বাধিকরণে গুরুত্ব দেওয়া উচিত। কারণ তুমি যদি দেখো যে কম খরচে সর্বোচ্চ উৎপাদন, কম খরচে সর্বোচ্চ উৎপাদন, কম খরচে সর্বোচ্চ উৎপাদন মানে কি? মনে করো তুমি একটা প্রোডাক্ট বানাও, এখন তুমি যদি কম খরচ করে বা একটা থার্ড ক্লাস প্রোডাক্ট বানাও, তুমি যদি কম খরচ করে যদি খুবই নিম্নমানের বা নিম্ন কোয়ালিটির একটা প্রোডাক্ট বানাও, সেটা কি হবে? সেটা হয়তো বা কি তোমার উৎপাদন সর্বোচ্চ উৎপাদন, মনে করো তুমি হচ্ছে আগে হচ্ছে 5 টাকা দিয়ে একটা প্রোডাক্ট বানাইতা, এখন হচ্ছে কি তুমি 2 টাকা দিয়ে প্রোডাক্ট বানাও। তুমি যেহেতু 2 টাকা দিয়ে প্রোডাক্ট বানাও তাহলে কি তুমি অনেকগুলো প্রোডাক্ট বানাইতে পারতেছো। বাট তুমি যেহেতু অনেকগুলো প্রোডাক্ট বানাইতে পারতেছো মানে কি তুমি তুমি বাজারে অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করতে পারতেছো। অনেকগুলো প্রোডাক্ট যেহেতু বিক্রি করতে পারতেছো তাহলে কি তোমার অনেকগুলো প্রফিট হচ্ছে, রাইট? কিন্তু কিন্তু তুমি তো 2 টাকা দিয়ে বানাচ্ছ, মানে এই প্রোডাক্টের কোয়ালিটি তো খারাপ হচ্ছে। তুমি যখন প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হবে তাহলে আস্তে আস্তে কি হবে, যারা তোমার থেকে কিনতো তারা তোমার থেকে কিনা বন্ধ করে দেবে। কারণ কি, যে এই লোক তো বাটপার, এই লোক তো হচ্ছে কি খারাপ প্রোডাক্ট বানায় বা বাজে কোয়ালিটির প্রোডাক্ট বানায়। সো এই জন্য কি মুনাফা সর্বাধিকরণে কি একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত না। ওকে, আচ্ছা, মুনাফা সর্বোচ্চকরণ সম্পদের দক্ষ বন্টন নিশ্চিত করে। ওকে, সাধারণত কোম্পানিগুলা মুনাফা পরিমাপ করে শেয়ার প্রতি আয় নির্ণয়ের মাধ্যমে। সো একটা কোম্পানি যে মুনাফা সর্বাধিকরণ করতেছে সেটা বের করে কিভাবে, সেটাতে একটা ইন্ডেক্স থাকতে হবে। সো বেসিক্যালি কি শেয়ার প্রতি আয় নির্ণয়ের মাধ্যমে নির্ণয় করা হয় বা বিবেচনা করা হয় যে এই কোম্পানিটা অ্যাকচুয়ালি মুনাফা সর্বাধিকরণ করতেছে কিনা। সো ইপিএস, তো শেয়ার প্রতি আয়ের হারের যে ফর্মুলাটা ওটা অ্যাপ্লাই করলে কি তুমি শেয়ার প্রতি আয়ের হারটা নির্ণয় করতে পারবে। ওকে, সো আমরা হচ্ছে এই ফর্মুলাটা ফার্দার চ্যাপ্টারগুলোতে দেখবো, বাট এমসিকিউর জন্য তুমি জাস্ট মাথায় রেখো যে কি মুনাফা সর্বাধিকরণ বের করা হয় কিসের থ্রুতে, শেয়ার প্রতি আয় নির্ণয়ের মাধ্যমে। আচ্ছা, এবার হচ্ছে সীমাবদ্ধতা। আমি তোমাকে যেটা বলেছি যে মুনাফা সর্বাধিকরণ সবসময় ভালো না, কারণ মুনাফা সর্বাধিকরণের কিছু কিছু প্রবলেম আছে। ফার্স্টে যেটা আসে কি মুনাফা ধারণার অস্পষ্টতা বিদ্যমান। সে মুনাফাটা কি হতে পারে, মুনাফা ধারণার অস্পষ্টতা বিদ্যমানটা কি জিনিস? ধরো তুমি হচ্ছে 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করছো, তুমি 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করছো, 10,000 টাকা বিক্রি করে তোমার 7,000 টাকা, ধরো 7,000 টাকা বেশি হয়ে যাচ্ছে, ধরো তোমার 3,000 টাকা প্রফিট হলো, 3,000 টাকা প্রফিট হলো। এখন তোমার যে 3,000 টাকা প্রফিট হচ্ছে, এখন তুমি এটা বলতে পারো না যে তোমার কাছে তোমার পকেটে এখন 3,000 টাকা আছে, যেহেতু তুমি বলতেছো 3,000 টাকা প্রফিট। কারণ তোমার দেখা যাবে যে 3,000 টাকার মধ্যে বা 10,000 টাকা তুমি যে বিক্রি করছো, এই 10,000 টাকার মধ্যে দেখা যাবে 5,000 টাকায় ধারে বিক্রি করছো। এখন যদি তুমি ধারে বিক্রি করছো তার মানে কি তোমার পকেটে পুরো টাকাটা আসে নাই। তো তুমি 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 চিন্তা করতেছো যে কি তোমার 3,000 টাকা প্রফিট হয়েছে কিন্তু তোমার কাছে 3,000 টাকা ক্যাশ নাই।
ওকে, সো এটার একটা অস্পষ্ট ধারণা আছে মুনাফা সংক্রান্ত। আরেকটা হচ্ছে নগদ প্রবাহের সময় মূল্য বিবেচনা করে না, মানে অর্থের সময় মূল্য যেটা, অর্থের সময় মূল্যটা কি করে না, এই ক্ষেত্রে বিবেচনা করে না। নগদ প্রবাহ বিবেচনা করে না, নগদ প্রবাহ বিবেচনা করে না বলতে কি, কারণ এটা বকেয়া ভিত্তিক কারণে, বকেয়া ভিত্তির কারণে। মানে আমি তোমাকে একটু আগে যেটা বললাম যে তুমি হয়তো চিন্তা করো আমার এই বছর 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি হয়েছে, কিন্তু 10,000 টাকা যে বিক্রি হয়েছে তোমার কাছে কিন্তু 10,000 টাকা নাই, তোমার কাছে কিন্তু 10,000 টাকা ক্যাশ নাই। কারণ এমন হতে পারে যে 4,000 টাকা বা 5,000 টাকা ধারে বিক্রি করছো। তো ধারে বিক্রি করা মানে কি, তোমার কাছে নগদ টাকাটা আসে নাই, ওই লোক তোমার থেকে প্রোডাক্ট নিয়ে গেছে বাট কি তোমাকে টাকাটা দেয় নাই। যার কারণে কি এটা নগদ প্রবাহ বিবেচনা করে না, ঝুঁকিকেও বিবেচনা করে না। আবার শেয়ার মূল্যের উপর কম গুরুত্বারোপ করা হয়, মানে শেয়ার প্রতি আয়টাকে বিবেচনা করা হয়, মানে তুমি কত টাকা লভ্যাংশ পাচ্ছ সেটাকে বিবেচনা করা হচ্ছে। কিন্তু তোমার শেয়ার মূল্য মানে ধরো তুমি 100 টাকা দিয়ে শেয়ারটা কিনছো, এখন এই যদি এই 100 টাকার শেয়ারটা যদি তোমার যদি না বাড়ে, তোমার যদি ধরো 200 টাকা বা 1,000 টাকা যদি না হয়, মানে তোমার যদি শেয়ারের দাম যদি না বাড়ে তাহলে কি তোমার সম্পদ বাড়লো না। সো এখানে জাস্ট মুনাফার ব্যাপারটা চিন্তা করা হয়, মানে তুমি কত টাকা লভ্যাংশ পাচ্ছ প্রতি মাসে মাসে সেটাই বিবেচনা করা হয় এই মুনাফা সর্বাধিকরণে। কিন্তু তোমার শেয়ার মূল্য বাড়লো কি না এটা বিবেচনা করে না। যার কারণে সম্পদ সর্বাধিকরণটা কি মানে মোর এফেক্টিভ। একটা কোম্পানিতে দুইটাই থাকতে হয়, মুনাফা সর্বাধিকরণে থাকতে হয়, সম্পদ সর্বাধিকরণে থাকতে হয়। কিন্তু মুনাফা সর্বাধিকরণ খুব বেশি প্রায়োরিটি দেওয়া ঠিক না, সম্পদ সর্বাধিকরণটাকে কি খুব বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। এখন একটি ফার্মের সম্পদ সর্বাধিকরণ বলতে ওই ফার্মের শেয়ার মূল্য সর্বাধিকরণ বা নিট বর্তমান মূল্য সর্বাধিকরণকে বোঝায়। সো এই ছোট ছোট টার্মগুলো দেখেই তুমি বুঝতে পারতেছো যে এটা কি মোর সাইন্টিফিক বা মোর অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে হচ্ছে যে শেয়ার মূল্য সর্বাধিকরণ অথবা নিট বর্তমান মূল্য সর্বাধিকরণকে কি বোঝায় থাকে। সো এটি একটি ফার্মের সবচেয়ে গ্রহণযোগ্য লক্ষ্য হওয়া উচিত। ওকে, সো এবার আসি মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যের দুর্বলতাগুলো দূর করার জন্যই কি এই সম্পদ সর্বাধিকরণ কনসেপ্টটা আসছে। সো এটা কি সবচেয়ে সুষ্ঠু ও যুক্তিসঙ্গত লক্ষ্য হিসেবে সর্বজনীনভাবে কি গৃহীত হয়ে থাকে। সো কোনো বিনিয়োগের নিট বর্তমান মূল্য বলতে মুনাফার বর্তমান মূল্যের সমষ্টি, মুনাফার বর্তমান মূল্য প্লাস বিনিয়োগের বর্তমান মূল্যের পার্থক্যকে বোঝায়। সো কোনো বিনিয়োগ থেকে যে নিট বর্তমান মূল্য আছে সেটাকে কিভাবে বের করব, মুনাফার বর্তমান মূল্য সাথে বিনিয়োগ যত টাকা বিনিয়োগ করছে সেটার বর্তমান মূল্যের পার্থক্য। ওকে, এবার সেই সম্পদ সর্বাধিকরণ কোন ফার্মের লক্ষ্য হওয়া উচিত, কেন ফার্মের লক্ষ্য হওয়া উচিত। মুনাফা সর্বাধিকরণের থেকে সম্পদ সর্বাধিকরণে কেন শিফট হওয়া উচিত, কারণ এটা স্পষ্ট ধারণা থাকে। এটার মধ্যে হচ্ছে সময় মূল্য বিবেচনা করা হয়, নগদ প্রবাহ বিবেচনা করা হয়, এখানে হচ্ছে শেয়ার মূলধনকে বিবেচনা করা হয়, অ্যাসেটগুলোকে বিবেচনা করে, জাস্ট মুনাফাকে মানে জাস্ট টাকার হিসাবটা দেখা হয় না। সেখানে ঝুঁকি বিবেচনা করা হয়, এটি অর্থের সময় মূল্যকে বিবেচনা করে, নগদ প্রবাহকে বিবেচনা করে, এটি শেয়ার মূল্যের উপর অধিক গুরুত্ব প্রদান করে। ওকে, আচ্ছা, কারণ এটা আমরা শুরুতেই পড়েছিলাম কি শেয়ার মূল্য সর্বাধিকরণ এটার মূল লক্ষ্য হয়ে থাকে। অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয়ে থাকে কারণ কি নিট বর্তমান মূল্যকে বিবেচনা করে। আচ্ছা, তো আমরা হচ্ছে এবার যদি দেখি যে কি সম্পদ সর্বাধিকরণ আচ্ছা, আয় ও অর্থে সম্পদ সর্বাধিকরণ আয়, সময় ও অর্থের সময় মূল্যকে কি করে থাকে বিবেচনা করে থাকে। সম্পদ সর্বাধিকরণ নগদ প্রবাহ বিবেচনা করে, ঝুঁকি বিবেচনা করে। মুনাফা সর্বাধিকরণে কি করে সময় বিবেচনা করা হয় না, মানে আমি কত সময় টাকাটা পাচ্ছি সেটা বিবেচনা করা হয় না, আমি যে প্রফিট করতে পারছি জাস্ট এটাই কি চিন্তা করে। আচ্ছা, এবার হচ্ছে নগদ প্রবাহ বিবেচনা করে না, ঝুঁকি বিবেচনা করে না। আর হচ্ছে এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, এটা যদি তুমি দেখো যে শেয়ার মালিকগণ নগদ প্রবাহ দুইভাবে পেতে পারে। একটা হচ্ছে কি লভ্যাংশ আকারে, মানে প্রতি বছর কোম্পানি প্রফিট করছে তোমাকে প্রতি বছর কি দিবে লভ্যাংশ দিবে। আরেকটা হচ্ছে মূলধনী আয় হচ্ছে ধরো তুমি 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনছো, কিন্তু তোমার এই শেয়ারটা এখন দাম হয়ে গেছে কত 200 টাকা। এখন যদি তুমি মার্কেটে তুমি যদি 200 টাকা দিয়ে এটা বিক্রি করো তাহলে কি তোমার 100 টাকা প্রফিট। সো এটাই কি মূলধনী লাভ। ওকে, সো তুমি প্রতি বছর ধরো এই 100 টাকার শেয়ার থেকে 10 টাকা করে লভ্যাংশ পাচ্ছ, এটা তো পাইলেই। তার পাশাপাশি তুমি কি
যেহেতু শেয়ারের দাম বেড়ে গেছে তাহলে কি তুমি 100 টাকা লাভ করলা। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা কিছু এমসিকিউ দেখি, যেটা হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে আসছিল। তো ফার্স্টে যেটা যদি দেখি যে বাজার মূল্যের সরি একটি ফার্মের শেয়ার হোল্ডারদের সম্পদ বলতে কি বোঝায়? শেয়ার হোল্ডারদের সম্পদ। তো ফার্স্টে যেটা আসে, যদি আমি দেখি যে বাজার মূল্যে ফার্মের সাধারণ শেয়ারের মোট মূল্য। সম্পদ বলতে কি বোঝায়? সম্পদ হচ্ছে কি মানে বাজারে তার যে তার শেয়ারের মূল্যটা, সো বর্তমান মার্কেটে তার শেয়ার কত টাকায় বিক্রি হচ্ছে সেটাই কি ওই শেয়ার হোল্ডারদের সম্পদ, বাকিগুলো হবে না। যদি দেখি যে কি বাজার মূল্যের ফার্মের সমুদয় সম্পদের মোট মূল্য, এটা হচ্ছে না। বহিমূল্য হতে তার দায়সমূহের বহিমূল্য বাদ দেওয়ার পর যে মূল্য পাওয়া যায় এটাও হবে না, কারণ বহিমূল্য থেকে দায় বাদ দিলে তো সেটা চলতি মূলধন হয়ে যায়, সরি চলতি সম্পদ হয়ে যায়। তো চলতি সম্পদ না, তো বেসিক্যালি এটাই হবে যে ফার্মের সাধারণ শেয়ারের মোট মূল্য। ওকে, সেটা হবে কি একজন শেয়ার হোল্ডারের সম্পদ। ওকে, এবার আসি নিচের কোনটি অর্থ ব্যবস্থার উদ্দেশ্য নয়? অর্থ ব্যবস্থার উদ্দেশ্য নয়, সো লভ্যাংশ সর্বাধিকরণ কি হবে না, অর্থ ব্যবস্থার উদ্দেশ্য হবে না। অর্থ ব্যবস্থার উদ্দেশ্য হতে পারে মুনাফা সর্বাধিকরণ হতে পারে, সম্পদ সর্বাধিকরণ হতে পারে, হ্রাস সর্বাধিকরণ হতে পারে। সো লভ্যাংশ সর্বাধিকরণ কি মেইন উদ্দেশ্য হবে না। নিচের কোনটি সম্পদ সর্বাধিকরণের নির্দেশক? নিচের কোনটি সম্পদ সর্বাধিকরণের নির্দেশক? সো শেয়ারের বর্তমান বাজার মূল্য। সো আমরা সম্পদ সর্বাধিকরণের সময় এটা পড়েছিলাম যে কি বিনিয়োগে সম্পদের বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করা হয়? মুনাফার বর্তমান মূল্য থেকে মুনাফার বর্তমান মূল্য ও বিনিয়োগের বর্তমান মূল্যের পার্থক্য। হ্যাঁ, সো এখানে কি বর্তমান মূল্যটাকে কি করা হয়, বিবেচনা করা হয়, মানে অর্থের সময় মূল্য কি করা হয়, বিবেচনা করা হয় বর্তমান মূল্য থেকে। নিচের কোনটি শেয়ার মালিকগণের সম্পদ সর্বাধিকরণের সাথে সম্পর্কিত নয়? নিচের কোনটি শেয়ার মালিকগণের সম্পদ সর্বাধিকরণের সাথে সম্পর্কিত নয়? শেয়ার প্রতি আয়, কারণ মুনাফা সর্বাধিকরণে আমরা দেখেছিলাম কি ইপিএস, আর্নিংস পার শেয়ার, মানে হচ্ছে আমি শেয়ার প্রতি কত টাকা আয় করতেছি সেটা কি মুনাফা সর্বাধিকরণের নির্ণয়। একটা কোম্পানি মুনাফা সর্বাধিকরণ করতেছি কিনা সেটা বিবেচনাই করা হয় কি ক্ষেত্রতে, ইপিএস এর মাধ্যমে বা আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি মুনাফার মাধ্যমে। সো এই জিনিসটা কি, এই জিনিসটা তাই কি সম্পদ সর্বাধিকরণে আসবে না। ওকে, সো ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি মোটামুটি থিওরিটিক্যাল পার্টগুলো কভার করার চেষ্টা করছি। মোটামুটি ঘুরে ফিরে এইসব কনসেপ্ট থেকেই কি তোমার কোশ্চেনগুলো এসে থাকে, আর বাদ বাকি হচ্ছে তোমার টিচার বা যে প্রশ্ন করতাম সে একটু ঘুরায় পেঁচায় করার চেষ্টা করবে। ধরো হচ্ছে আমি যদি দেখাই যে এই প্রশ্নটাই যদি তুমি দেখো যেটা রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি 22-23 আসছে, তোমাকে কনফিউজ করার জন্য এই প্রথম 3টা অপশনই ইনাফ। ওকে, সো তুমি তুমি যখন কোশ্চেনগুলো অ্যান্সার করবা তখন তুমি চেষ্টা করবা যে কমানোর জন্য, অপশন কমানোর জন্য। তুমি যদি 4টা অপশন পড়ে যদি তুমি চিন্তা করো যে হ্যাঁ তুমি যদি ড্যাম শিওর হও যে এটাই অ্যান্সার, তাহলে তুমি ইনস্ট্যান্টলি দাগায় ফেললাম। যদি তোমার মাথায় যদি কাজ না করে যে আচ্ছা আমি একটু কনফিউজড, তাহলে তুমি কি করো বাদ দেওয়ার চেষ্টা করবা। ফার্স্টে যদি তুমি চিন্তা করো যে এটা বাদ দিই, কারণ এখানে বলছে সমুদয় সম্পত্তির মোট মূল্য, কিন্তু এখানে জিজ্ঞেস করছে শেয়ার হোল্ডারদের, তো শেয়ার হোল্ডারদের তো সমুদয় সম্পত্তি এই জিনিসটার মধ্যে আসবে না, ঠিক আছে, কারণ তার পার্সোনাল অনেক অ্যাসেট থাকতে পারে, তার পার্সোনাল অনেক সম্পদ থাকতে পারে। সো এটা বাদ। এরপর আসতেছে কি বহিমূল্য থেকে বহিদায় বাদ দেওয়াটা। সো এই বহিদায় থেকে বহি সম্পদের বহিমূল্য থেকে দায়ের বহিমূল্য বাদ দেওয়া মানে কি চলতি মূলধন পাওয়া বা চলতি সম্পদ পাওয়া। সো এইটা তো আসবে না, ঠিক আছে। সো এই জিনিসটা আসবে না, বিকজ বহিমূল্য থেকে পঞ্জীবিত অবচয় বা এটা কেমন জিনিস, এটা তো শেয়ার হোল্ডারদের কথা বলা হয়েছে। সো তুমি বেসিক্যালি অপশনগুলো কাটার মাধ্যমে তুমি ডিসাইড করতে পারবা যে কোনটা সম্ভাব্য অ্যান্সার হতে পারে। ওকে, সো দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকে হচ্ছে যেটুকু পড়াইছি ওটাই একটু বাসায় কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করো। আই হোপ এই চ্যাপ্টারটা তোমার কাভার হয়ে যাবে। ওকে।